দেখেন আজকে আমরা পড়ব হচ্ছে দেওয়ানি কার্যবিধির লেকচার নাম্বার 1। সো এটা হচ্ছে আমাদের প্রথম লেকচার। টোটাল 14 থেকে 15টা ক্লাস হবে দেওয়ানি কার্যবিধিতে, সেটা হচ্ছে প্রথম লেকচার। তো এই লেকচারে আমরা আজকে হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখব, সাথে হচ্ছে আপনার ধারা 1 থেকে 6 এগুলো দেখব, ঠিক আছে। তো দেখেন এই প্রথম যেই লেকচারটা এটা খুবই গুরুত্বপূর্ণ, যারা দেওয়ানি কার্যবিধি কম বোঝেন বা বোঝেন না একদমই, এই প্রথম লেকচারটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখেন অনেক বিষয় আছে, ঠিক আছে। তো এই দেওয়ানি কার্যবিধি শুরু করার আগে যে বিষয়গুলা মানে প্রয়োজন, যেমন সেকশন 2-তে হচ্ছে ডিক্রি সংজ্ঞা আছে, অর্ডারের সংজ্ঞা আছে, জাজমেন্ট, তারপর জাজমেন্ট ডেটর, এগুলো বিভিন্ন সংজ্ঞাগুলো আছে। এই সংজ্ঞাগুলো হচ্ছে সিপিসি পড়তে গেলে তখন আপনাকে প্রয়োজন হবে। তো এই জন্য এই লেকচার 1টা খুবই গুরুত্বপূর্ণ। আর সিপিসিটা বলছিলাম যে ওরিয়েন্টেশন ক্লাসে যে আমরা খুব সহজে হচ্ছে সিপিসিটা মাথায় মানে ব্রেনে ইনস্টল করে নিব। সো ওই সহজ ধাপটাই সহজভাবেই আমি লেকচারগুলো দিব। সো যেইভাবে লেকচারগুলো অর্ডারের সাথে ধারাগুলো মিলায় পড়বো বা মিলায় বলবো সেইভাবে আপনারা প্রস্তুতি নিলে ইনশাল্লাহ দেখবেন যে সিপিসি একদম আপনার ব্রেনে ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে। তো খুবই ইজি। আইনটা বড় হইলেও আপনি যদি একটু ভালো মতো পড়তে পারেন তাহলে দেখবেন যে খুবই ইজি। খুবই ইজি বলতে হচ্ছে আপনার ইজি না, নট ইজি, মানে এটা হচ্ছে সিআরপিসির চাইতে ইজি। অনেকে সিপিসিটাকে কঠিন ভাবে, কিন্তু আমার কাছে সিপিসিটা সহজ লাগে। তো এটা সিআরপিসির চাইতে ইজি, অনেস্টলি স্পিকিং। তো কীভাবে ইজি দেখবেন যে আপনি শেষ করলেই দেখবেন যে এই বিষয়টা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। সো দেখেন, লেটস স্টার্ট লেকচার নাম্বার 1। এটা হচ্ছে লেকচার 1। সব একটু লিখে রাখবেন, দি কোড অফ সিভিল প্রসিডিউর, এটা লেকচার নাম্বার 1। আচ্ছা, তো এখানে সিপিসি লিখছি। সিপিসিটার মিনিং তো আমরা অনেকেই জানি, বা এটার ফুল মিনিং যেটা, দি কোড অফ সিভিল প্রসিডিউর, সিভিল কোড অফ সিভিল প্রসিডিউর। একটা সিতে হচ্ছে কোড, আর একটা হচ্ছে সিভিল, আর একটা হচ্ছে প্রসিডিউর, ঠিক আছে, পিতে প্রসিডিউর। আর এটা হচ্ছে কত সালের আইন? 1900, দেখেন যে এটা হচ্ছে 1908 সালের আইন, ঠিক আছে। যেটা বলতেছিলাম এটা হচ্ছে 5 নম্বর 1908 সালের 5 নম্বর আইন, ঠিক আছে, অ্যাক্ট নং 5। সো এটার কিছু হিস্টোরিক্যাল বিষয় দেখি। এটা হচ্ছে যে প্রথমত হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। তো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই সিপিসিটা বা আমাদের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড ভাগ করতে গেলে দেখেন প্রথমেই চলে আসে হিন্দু পিরিয়ড, ঠিক আছে, এটা চলে আসে হিন্দু পিরিয়ড। তারপর হচ্ছে আপনার ব্রিটিশ পিরিয়ড। তো এই ব্রিটিশ পিরিয়ডটাকে আবার হচ্ছে আপনার ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এই 3টা ভাগে ভাগ করা যায়। ইন্ডিয়া, তারপর হচ্ছে পাকিস্তান, তারপর হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ, ঠিক আছে, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ। সো ইন্ডিয়ান পিরিয়ডের সময় হচ্ছে আপনার এই ব্রিটিশ পিরিয়ডের সময় হচ্ছে মূলত এই আইনটা আপনার প্রথম কি করা হয়, ইনেক্টেড করা হয়। সো যদি প্রশ্ন আসে, এই প্রশ্নটা আসে যে এই ইন্ডিয়া, পাকিস্তান আর হচ্ছে বাংলাদেশ পিরিয়ড ব্রিটিশ পিরিয়ডের সময়, তো ব্রিটিশ পিরিয়ডের সময় সর্বপ্রথম হচ্ছে আপনার এই দেওয়ানি কার্যবিধি সংক্রান্ত আইনটা ইনেক্টেড হয়। তো একটা কমিশন আছে, ফার্স্ট ল কমিশন। এই ফার্স্ট ল কমিশন হচ্ছে 1834 সালে হচ্ছে আপনার গঠন করা হয়। মূলত এই ফার্স্ট ল কমিশনের আমলেই দেওয়ানি কার্যবিধি সংক্রান্ত আইন সর্বপ্রথম ফার্স্ট ড্রাফট করা হয়। তো দেখেন 1857 সালে, ঠিক আছে। আর এই 1857 সালের
আইনটা ইনেক্টেড হয় বা কার্যকর হয় হচ্ছে আপনার 1859 সালে। আর ইনেক্টেড বলতে হচ্ছে কোডিফাইড, পাস হয় 1859 সালে। তো ফার্স্ট ড্রাফট হয় দেওয়ানি কার্যবিধি সংক্রান্ত যে আইন আছে সেটা ফার্স্ট ড্রাফট হয় হচ্ছে 1857 সালে, আর এটা কোডিফাইড বা পাস হয় হচ্ছে 1859 সালে। এই প্রশ্নটা আসে যে দেওয়ানি কার্যবিধি সংক্রান্ত আইন সর্বপ্রথম কত সালে কোডিফাইড হয় বা পাস হয়, সেটা হচ্ছে 1859। তো এরপরে বিভিন্ন সময় সংশোধনীর মধ্য দিয়ে হচ্ছে এই আইনটা হচ্ছে আবার ইনঅ্যাক্টেড হয়, আবার হচ্ছে আপনার কোডিফাইড হয়। এভাবে বিভিন্ন সময়ে হচ্ছে সংশোধনীর মধ্য দিয়ে ফাইনাল হচ্ছে 1908 সালে এই আইনটা পাস হয়। ঠিক আছে, অ্যান্ড 1908 সালে পাস হওয়ার পর হচ্ছে এই আইনটা হচ্ছে আপনার 1909 সালের ফাইনাল। ঠিক আছে, এটা হচ্ছে ফাইনাল বর্তমান যেটা আছে। ফাইনালি হচ্ছে আপনার ফাইনাল হচ্ছে আপনার ইনেক্টেড হয় হচ্ছে 1908 সালে। ঠিক আছে, 21 মার্চ। অ্যান্ড এই আইনটা হচ্ছে আপনার কার্যকর হয় হচ্ছে ইনফোর্স যেটাকে বলে, আমরা যে আইনটা আর কি এখন পড়ব এটা কার্যকর হয় হচ্ছে 1909 সালের 1 জানুয়ারি। ঠিক আছে, দুইটা ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ, এই দুইটা ইনফরমেশন লাগবে। হ্যাঁ, আর এখান থেকে দুইটা ইনফরমেশন গুরুত্বপূর্ণ। তাহলে ফার্স্ট ড্রাফট দেওয়ানি কার্যবিধি সংক্রান্ত আইন সর্বপ্রথম ফার্স্ট ড্রাফট হয়েছে 1857 সালে, তারপর এটা কোডিফাইড হয়েছে 1859 সালে। এরপরে এইভাবে বিভিন্ন সংশোধনীর মধ্য দিয়ে মানে 1877 সালের আরও একটা আইন হচ্ছে হয় কি বলে যে 1877 সালে। ঠিক আছে, 1877 সালে আরও একবার এরকম আইনটা আবার সংশোধন হয় এবং 1882 সালে আইনটা কার্যকর হয়। আর 1882 সালের ওই আইনে হচ্ছে 600 কতটা যেন সেকশন ছিল, ওইখানে কোনো অর্ডার ছিল না। ঠিক আছে, আর এই যে হচ্ছে আপনার ফার্স্ট যে কোডিফাইড হয় এটা করে হচ্ছে স্যার বার্নেস পিকক, একটু লিখে রাখতে হবে, বার্নেস পিকক। স্যার বার্নেস পিকক হচ্ছে এই ফার্স্ট ড্রাফটটা করেন। যেমন আমাদের সংবিধানের ফার্স্ট খসড়া উত্থাপন করেন ডক্টর কামাল, সো ওরকমই উনি একজন আইনবিদ। সো ফার্স্ট ড্রাফট হচ্ছে 1857 সালে স্যার বার্নেস পিকক করে। তারপরে এটার কোনো কার্যকারিতা ছিল না দেখে পরবর্তীতে হচ্ছে আবার 1877 সালে আবার রিড্রাফট করা হয়। সো এটা করে হচ্ছে স্যার হোয়াইটি স্টক্স। হ্যাঁ, হোয়াইটি স্টক্স যিনি ছিলেন উনি হচ্ছে এটা আবার ইনঅ্যাক্টেড করে এবং 1877 সালের এই আইনটা আবার হচ্ছে 1882 সালে কার্যকর হয়, ইনফোর্স হয়। এখানে 600-র উপরে সেকশন ছিল। তো যাই হোক, এটাও হচ্ছে আপনার উপমহাদেশের সাথে যাচ্ছিল না, পরে হচ্ছে এভাবে আবার ফাইনালি কোডিফাইড করতে করতে বা সংশোধন করতে করতে ইনঅ্যাক্টেড করতে করতে ফাইনাল হচ্ছে 1908 সালের 21শে মার্চ ইনঅ্যাক্টেড হয় 1908 সালের এই আইনটা যেটা আমরা আজকে পড়ব। অ্যান্ড এটা ইনফোর্স কার্যকর হচ্ছে 1909 সালের 1 জানুয়ারি, মানে যেই সালে পাস হয় ইনঅ্যাক্টেড হয় তার পরের বছর থেকে 1909 সালের 1 জানুয়ারি থেকে হচ্ছে এটা কার্যকর হয়। তো এই ছিল হচ্ছে আপনার কি বলে যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। তো এখন আরও কিছু কিছু বিষয় আমাদেরকে জানতে হবে, যেমন হচ্ছে এই আইনটা কত সালের আইন বললাম, 5 নম্বর আইন। অ্যান্ড এটা হচ্ছে আপনার এখানে টোটাল লিখতে হবে যে টোটাল অর্ডার আছে হচ্ছে 51টা, সেকশন আছে হচ্ছে আপনার 158টা, শিডিউল তফসিল যেটা 5টা। ঠিক আছে, এর মধ্যে অর্ডারগুলো আছে ফার্স্ট শিডিউলে। ঠিক আছে, ফার্স্ট শিডিউলে। আর এই আইনটা সর্বশেষ বাংলাদেশের সংশোধন হয় হচ্ছে 2012 সালে। ঠিক আছে, লাস্ট অ্যামেন্ডমেন্ট যেটা এটা হচ্ছে 2012 সালে, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। কিন্তু ওই মূল্যমান এটা সংশোধন হয় 2017 সালে, কিন্তু কার্যকর হয় হচ্ছে 2021 সালে। ওই যে মূল্যমানের বিষয়ে যে 2 লক্ষ টাকা সহকারী জজের মূল্যমান বেড়ে 2 লক্ষ টাকা থেকে বেড়ে সেটা 15 লাখ টাকা পর্যন্ত হয়েছে, এবং সিনিয়র সহকারী 25 লক্ষ টাকা পর্যন্ত হয়েছে, এবং যুগ্ম জেলা জজ যে আছে তার 25 লক্ষ টাকাতে আনলিমিটেড হয়েছে। এটা হচ্ছে 2021 সালে আপনার এটা কার্যকর হয়। 2017 সালে এটা মূল্যমানটা কোর্ট ফিস যে অ্যাক্ট আছে সেই অ্যাক্টের মাধ্যমে, কোর্ট ফিস না ওটাকে বলে হচ্ছে
দেওয়ানি কার্যবিধি সংক্রান্ত যে আইনটা আছে ওই আইনের মাধ্যমে হচ্ছে ওই কোর্ট ফির বিষয় 2017 সালে সংশোধন করা হয়, মানে মোকদ্দমার মূল্যমানের বিষয় সংশোধন করার পরে ওটা 2021 সাল থেকে কার্যকর হয়, নতুন যেই মূল্যমানটা করা হয়। ঠিক আছে, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আমাদের শেয়ার এবং প্রিলি সংক্রান্ত যে বিষয়গুলো জানা প্রয়োজন এগুলো শেষ। এরপরে আমরা দেখেন সেকশনে চলে যাব। টোটাল সেকশন আছে কয়টা সবাই একটু কমেন্টস করে জানিয়ে দিবেন যে টোটাল সেকশন আছে কয়টা সিপিসিতে। এটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনাদের প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। যেমন আগে আমরা জুমে ক্লাস নিতাম, তো এখন জুমে হচ্ছে আপনারা সরাসরি প্রশ্ন করতেন, কিন্তু এখানে হচ্ছে কমেন্ট বক্সে প্রশ্ন করতে হবে। কমেন্ট করে রাখবেন, মানে আপনার এই প্রশ্নের অ্যান্সার আমি দিয়ে দিব। ঠিক আছে, অ্যান্ড ক্লাসটা সরাসরি দেখা যাচ্ছে লাইভ ক্লাস, তো এটা আপনাদের আরও ভালো হয় জুম থেকে, মানে আপনি এখানে সরাসরি আমাকে দেখতে পারতেছেন, মানে আপনার মনোযোগটা এদিকে আছে। হ্যাঁ, অ্যান্ড বন্ধুদেরকে রেফার করবেন লাইভ ক্লাসের জন্য। আচ্ছা, আরেকটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে এটা কি সাবস্ট্যান্টিভ ল না প্রসিডিউরাল ল? সিপিসিটা এটা একটু সবাই অ্যান্সার দেবেন। এটা কি সাবস্ট্যান্টিভ না প্রসিডিউরাল? সেটা হচ্ছে প্রসিডিউরাল ল। তো প্রসিডিউরাল হচ্ছে যেগুলো হচ্ছে আপনার এই ল হচ্ছে দুই প্রকার, টু টাইপস এই সেন্সে। একটা হচ্ছে প্রসিডিউরাল আর একটা হচ্ছে সাবস্ট্যান্টিভ। তো প্রসিডিউরাল হচ্ছে যেগুলো হচ্ছে আপনার প্রসিডিউরগুলো বর্ণনা করা আছে, আপনি মামলা কিভাবে করবেন, বা হচ্ছে সমন কিভাবে পাঠাবেন, বা মামলার উপস্থিত থাকলে কী হবে, অনুপস্থিত থাকলে কী হবে, এগুলো প্রসিডিউরগুলো বলা আছে জাস্ট। সো যে আইনে প্রসিডিউরগুলো বলা আছে সেটা হচ্ছে প্রসিডিউরাল ল। ফর এক্সাম্পল সিপিসি, সিআরপিসি, তারপর হচ্ছে আপনার এভিডেন্স, তারপর হচ্ছে লিমিটেশন। ঠিক আছে, সিপিসি, সিআরপিসি, এভিডেন্স, লিমিটেশন, এগুলো হচ্ছে প্রসিডিউরাল ল। আর সাবস্ট্যান্টিভ হচ্ছে যেগুলো দিয়ে সরাসরি মামলা করা হয়, মূল আইন। তো যেমন হচ্ছে পেনাল কোড, পিসি, তারপর সিএসআর। সো পেনাল কোডের যে অপরাধগুলো বর্ণনা করা আছে 302 ধারার আন্ডারে 326, 327, তারপর হচ্ছে 404, 420, এই যে অপরাধগুলো আছে, ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, বা হচ্ছে আপনার মার্ডার, তারপর হচ্ছে আপনার চুরি, ডাকাতি, যত ধরনের অপরাধ আছে সেগুলো পেনাল কোড অনুযায়ী আপনার শাস্তির কথা বলা আছে। মামলাগুলো করা হচ্ছে পেনাল কোড অনুযায়ী। এখন মার্ডারের মামলা কীভাবে, মার্ডারের মামলার শাস্তি কী সেটা তো 302 ধারায় বলা আছে। অ্যান্ড মার্ডারের মামলাটা কীভাবে করবে বা কীভাবে ওটা প্রসিডিউর চলবে, সাক্ষীটা কীভাবে নেবে বা তদন্ত কীভাবে হবে, এই প্রসিডিউরগুলো বলা আছে সিআরপিসিতে। ঠিক আছে, সো এই জন্য সিআরপিসি হচ্ছে আপনার প্রসিডিউরাল। তারপরে সিপিসিও প্রসিডিউরাল, কিন্তু দেওয়ানি মামলা করা হবে হচ্ছে এসআর অ্যাক্ট অনুযায়ী। যেমন আপনার সম্পত্তি থেকে, আপনার বাবার সম্পত্তি থেকে যদি আপনাকে বেদখল করা হয়, তাহলে আপনি দখল পুনরুদ্ধারের জন্য মামলা করবেন হচ্ছে এসআর অ্যাক্টের 9 ধারা অনুযায়ী। সো এখন এই মামলাটা কীভাবে করবেন, কতদিনের মধ্যে করবেন, কোর্ট ফি কী, প্রসিডিউর কী, সব কিছু বলা আছে সিপিসিতে। আর যেটা কীভাবে দাখিল করবেন, জবাব কীভাবে দাখিল হবে, কতদিনের মধ্যে দাখিল করতে হবে, সকল বিষয় হচ্ছে সিপিসিতে বলা আছে। হ্যাঁ, কিন্তু মামলাটা করতে হবে হচ্ছে সরাসরি এসআর অ্যাক্ট অনুযায়ী। তো যেগুলো দিয়ে আপনি সরাসরি মামলা করতে পারতেছেন, যেখানে হচ্ছে আপনার পার্টির লায়াবিলিটিস এবং রেমেডি পায় সরাসরি, সেটা হচ্ছে আপনার সাবস্ট্যান্টিভ ল। আর যেটার মধ্যে প্রসিডিউর বলা আছে সেগুলো হচ্ছে প্রসিডিউরাল ল। আচ্ছা, এখন একটা প্রশ্ন করি যে সিপিসিটা কি স্বয়ংসম্পূর্ণ নাকি স্বয়ংসম্পূর্ণ না, মানে হচ্ছে এটা কি এক্সস্টিভ নাকি নট এক্সস্টিভ, এটা একটু সকলে অ্যান্সার দেবেন যে এই আইনটা কি এক্সস্টিভ না নট এক্সস্টিভ। সেটা হচ্ছে নট এক্সস্টিভ, কারণ কি এটা স্বয়ংসম্পূর্ণ না। কারণ এই দেওয়ানি মামলা করতে গেলে সিপিসির পাশাপাশি হচ্ছে আপনার কোর্ট ফিস অ্যাক্টের সহায়তা নিতে হয়, তারপর হচ্ছে আপনার কি বলে যে সিভিল কোর্টস অ্যাক্ট আছে ওইটার সহায়তা নিতে হয়। কোর্ট ফিস হচ্ছে কোর্ট ফির বিষয় বলা আছে। সিভিল কোর্টস অ্যাক্টে হচ্ছে দেওয়ানি যে আদালত, সেই আদালতের মূল্যমানগুলো নির্ধারণ করা আছে। ঠিক আছে, সো এই জন্য হচ্ছে আপনার সিপিসি নট এক্সস্টিভ, কারণ এই আইন দিয়ে সরাসরি
এই আইনটা স্বয়ংসম্পূর্ণ না, মানে এই আইন অন্য আইনের, এই আইন দিয়ে মামলা করতে গেলে অন্য আইনের সহযোগিতা নিতে হয়। ওকে ফাইন। তারপর আমরা চলে যাব হচ্ছে সেকশন 2। আমাদের টোটাল সেকশন ছিল হচ্ছে 158টা, তাই না? এর মধ্যে আমরা সেকশন 2টা পড়ব। সেকশন 2তে হচ্ছে ডেফিনেশন আছে, ডেফিনেশন। হ্যাঁ, সো ডেফিনেশন হচ্ছে এইখানে দেখেন, ডেফিনেশনগুলো আমার যে আইনবিদ্যা বইটা আছে ওইখানে টেবিল আকারে সুন্দর মতো দেওয়া আছে। সো বইটা থেকে আমরা ডেফিনেশনটা আপনারা দেখবেন এবং মুখস্থ করতে হবে যে কোথায় কি বলা আছে। তো প্রথমেই সেকশন 2 এর দেখেন সাবসেকশন 1 এ বলা আছে, সেকশন 2 এর সাবসেকশন 1 যেটা, এখানে বলা আছে কোড, কোডের বিষয়। কোর্ট না, আদালত না, কিন্তু এটা হচ্ছে কোড মানে কি বিধি, ঠিক আছে, বিধি। তো এই বিধি মানে দেওয়ানি কার্যবিধিতে হচ্ছে ধারা আছে এবং অর্ডার আছে। সো ধারাগুলা সংশোধন করতে পারবে হচ্ছে আপনার জাতীয় সংসদ, আর অর্ডারগুলা সংশোধন করবে হচ্ছে আপনার পার্লামেন্ট, ঠিক আছে, সরি সুপ্রিম কোর্ট। অর্ডার যেগুলো আছে, আবার বলতেছি, সেকশনগুলো সংশোধন করতে পারে হচ্ছে জাতীয় সংসদ, পার্লামেন্ট, আর যে অর্ডারগুলো আছে এগুলো সংশোধন করতে পারে হচ্ছে সুপ্রিম কোর্ট। আচ্ছা, এই বিধি সম্পর্কে হচ্ছে 122 এবং 23 ধারায় আছে, ঠিক আছে। বিধি প্রণয়ন কমিটি থাকবে এবং এটা সুপ্রিম কোর্ট থেকে হচ্ছে আপনার নিয়োগ দেওয়া হয়, বিধি প্রণয়ন কমিটি। তো এরাই হচ্ছে আপনার এই যে সিপিসির যত বিধি বা রুল আছে এগুলো সংশোধন করে থাকে, হ্যাঁ, সুপ্রিম কোর্ট থেকে। তো এটা জানলেই হবে রুলগুলা। এরপর হচ্ছে আমরা পড়বো হচ্ছে সেকশন 2 এর সাবসেকশন 2। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে ডিক্রি সম্পর্কে বলা আছে। সো ডিক্রি, এই ডিক্রিটা কি? আমরা তো অনেক সময় শুনি যে কোর্ট থেকে ডিক্রি হয়েছে, কোর্ট থেকে অর্ডার হয়েছে। সো এই ডিক্রিটা আসলে কি? সো ডিক্রিটা কি, এটা সেকশন 2 এর সাবসেকশন 2-তে বলা আছে। এইভাবে প্রশ্ন আসে, বা ডিক্রি কাকে বলে, বা ডিক্রি নিম্নোক্ত কোনগুলা ডিক্রি, কোনগুলা ডিক্রি না, এগুলা এইভাবে হচ্ছে প্রশ্নগুলো এসে থাকে। সো ডিক্রি দেখেন, সো ডিক্রিটা হচ্ছে ফর্মাল এক্সপ্রেশন অফ দ্য কোর্ট। এটা হচ্ছে আদালতের একটা আনুষ্ঠানিক সিদ্ধান্ত যেটা দ্বারা পার্টির অধিকার চূড়ান্তভাবে নিশ্চিত হয়। সো এটা একটু ভেঙে ভেঙে লেখেন। দেখেন, 1 নম্বরে লিখবেন ফর্মাল এক্সপ্রেশন, ফর্মাল এক্সপ্রেশন। তারপরে 2 নম্বর লেখেন অফ দ্য কোর্ট, formal expression of the court to determine the rights of the parties. To determine the rights of the parties conclusively, ঠিক আছে, চূড়ান্তভাবে। মানে আমরা ওই সংজ্ঞাটাকে ভেঙে লিখলাম। সো ভেঙে লিখলে দেখেন এটা কি, প্রথমে বললাম ফর্মাল এক্সপ্রেশন, আদালতের, এটা হচ্ছে আনুষ্ঠানিক সিদ্ধান্ত। এই আনুষ্ঠানিক সিদ্ধান্তটা কার? আদালতের, ঠিক আছে, কোর্টের। ফর্মাল এক্সপ্রেশন অফ দ্য কোর্ট, আদালতের আনুষ্ঠানিক সিদ্ধান্ত। তারপরে 3 নম্বর হচ্ছে টু ডিটারমাইন দ্য রাইটস অফ দ্য পার্টিস, পার্টির অধিকার নিশ্চিত করার জন্য কিভাবে, চূড়ান্তভাবে। মানে এটা হচ্ছে, তাহলে পুরোটা বুঝলাম যেটা, যে ডিক্রিটা হচ্ছে আদালতের একটা আনুষ্ঠানিক সিদ্ধান্ত যেটা দ্বারা পার্টির অধিকার চূড়ান্তভাবে বা ফাইনালি নিশ্চিত হয়, ঠিক আছে, এটা হচ্ছে ডিক্রি। সো ফর এক্সাম্পল আমরা বলতে পারি যেমন হচ্ছে সিপিসির, হ্যাঁ, কি বলে যে অর্ডার 7 এর রুল 11, এটা একটা ডিক্রি। তারপরে সেকশন 144 ধারায় হচ্ছে যেই অর্ডারটা দেয় এটা ডিক্রি। তারপর হচ্ছে যা ফর এক্সাম্পল এসআর অ্যাক্টের সেকশন 9-এ যেই দখল পুনরুদ্ধারের যে ডিক্রিটা দেওয়া হয় সেটা একটা ডিক্রি, ঠিক আছে। এগুলো হচ্ছে আপনার ডিক্রি। এখন এই যে যেমন অর্ডার 7 এর রুল 11 হচ্ছে বলছে যে আর্জি প্রত্যাখ্যান হয় 4টা কারণে, মানে একটা আর্জি যদি প্রত্যাখ্যান হয় তাহলে সেটা হবে একটা ডিক্রি। তারপর হচ্ছে আপনার সেকশন 144-এ বলছে রেস্টিটিউশনের বিষয়ে, মানে প্রত্যর্পণ, এটাও একটা ডিক্রি। তারপর হচ্ছে আপনার দখল পুনরুদ্ধারের বিষয়ে যদি কোনো আদেশ দেওয়া হয় সেটা হবে ডিক্রি। তো এই হচ্ছে আপনার মানে ডিক্রির কয়েকটা এক্সাম্পল দিলাম। এখন তাহলে ডিক্রির বিপরীত যেটা আছে সেটা হচ্ছে অর্ডার।
তাহলে অর্ডারটা আমাদেরকে পড়তে হবে। অর্ডারটা কোথায় বলা আছে দেখেন, অর্ডার হচ্ছে আপনার সেকশন 2 এর সাবসেকশন 14-তে বলা আছে। তো অর্ডারটা কি? যাহা ডিগ্রি নয় তাহাই হচ্ছে আপনার অর্ডার, যেটা ডিগ্রি নয় সেটাই হচ্ছে অর্ডার। আচ্ছা, এই অর্ডার যেটা ডিগ্রি নয় সেটাই অর্ডার। এখন ওই অর্ডারটা কত প্রকার এটা বলতে পারবেন? টু টাইপস। সো টু টাইপস, একটা হচ্ছে অ্যাপিলেবল, আর একটা হচ্ছে নন অ্যাপিলেবল। অ্যাপিলেবল অ্যান্ড হচ্ছে নন অ্যাপিলেবল। সো অ্যাপিলেবল হচ্ছে যে আদেশের বিরুদ্ধে আপিল করা যায়, আর নন অ্যাপিলেবল হচ্ছে যেগুলোর বিরুদ্ধে আপিল করা যায় না। ঠিক আছে, তো অ্যাপিলেবল যেগুলো বিরুদ্ধে আপিল করা যায় সেমন হচ্ছে যেগুলো আপিল করা যায় কোনগুলো, যেগুলো 43-তে বলা আছে, সিপিসির অর্ডার 43-তে যে লিস্টগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে অ্যাপিলেবল। আর এছাড়া যেগুলো আছে সেগুলো নন অ্যাপিলেবল, মানে এগুলোর বিরুদ্ধে আপিল করা যায় না। সো আপিল যেহেতু করা যায়, রিভিশন করা যায় না, সো রিভিশন করা যায়। ঠিক আছে, তাহলে যাহা ডিগ্রি নয় তাহাই হচ্ছে অর্ডার। এখন একটা এক্সাম্পল দিই, যেমন হচ্ছে আপনার আরজি সংশোধনের যে আদেশ হয়, এটা হচ্ছে একটা অর্ডার। তারপর হচ্ছে আপনার অস্থায়ী নিষেধাজ্ঞার যদি কোনো আদেশ দেওয়া হয়, এইগুলো অর্ডার। মানে একটা মামলার মাঝখানে যেই আদেশগুলো দেওয়া হয়, হ্যাঁ, এগুলো হচ্ছে আদেশ, বা যেই সিদ্ধান্তটা দেওয়া হয় এগুলো হচ্ছে অর্ডার। আর মামলা চূড়ান্তভাবে ফাইনাল হয়ে যেই সিদ্ধান্তটা দেওয়া হয় সেটা হচ্ছে ডিক্রি, মানে চূড়ান্তভাবে দিয়ে দেয়। অ্যান্ড একটা মামলায় আপনার কিছু মামলা আছে যে একটা মামলায় অর্ডার কিন্তু একবার হয় না বা দুইবারও হয় না, অনেকবার হইতে পারে। ঠিক আছে, অনেকবার পাস হইতে পারে, কিন্তু ডিগ্রি হচ্ছে একবারই দেওয়া হবে, বা সর্বোচ্চ দুইবার। হ্যাঁ, এটা তাও আবার কিছু মামলার ক্ষেত্রে, যেমন পার্টিশন স্যুট আছে, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে। কিন্তু ম্যাক্সিমাম মামলার ক্ষেত্রে, সব মামলার ক্ষেত্রে হচ্ছে ডিগ্রি একবারই হয়। আচ্ছা, সো এতটুকু পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা বলবেন, যে ডিগ্রি এবং অর্ডারটা বুঝতে পারছেন কিনা এটা বলবেন, তাহলে আমি পরবর্তী সেকশনে যাব। পরবর্তী সেকশন বলতে পরের সংজ্ঞায় যাব। তাহলে এটা হচ্ছে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত, যেটা দ্বারা পার্টির অধিকার চূড়ান্তভাবে নিশ্চিত হয়, এটা হচ্ছে ডিক্রি। আর যাহা দেখে না তাই হচ্ছে অর্ডার। আচ্ছা, দুইয়ের পরে দুইয়ে পড়লাম ডিগ্রি। তারপর দেখেন 2-3-এ পড়তে হবে ডিগ্রি হোল্ডার। ডিগ্রি হোল্ডার, ঠিক আছে। সো ডিগ্রিটা যার পক্ষে দেওয়া হয় সে হচ্ছে ডিগ্রি হোল্ডার। ডিগ্রিটা যার পক্ষে দেওয়া হয় সে হচ্ছে ডিগ্রি হোল্ডার। তারপরে 2-4 দরকার নাই, 5, 6, 7। আচ্ছা, 2-3-এর পরে ডিগ্রি হোল্ডার। তো যার পক্ষে ডিগ্রি দেওয়া হয় সে হচ্ছে ডিগ্রি হোল্ডার। এখন যার বিপক্ষে ডিগ্রি দেওয়া হয় তারে কি বলে? সে হচ্ছে জাজমেন্ট ডেটর। ঠিক আছে, এই জাজমেন্ট ডেটর সম্পর্কে আবার বলা আছে 2-10-এ। আচ্ছা, এটা এখানে না লিখে আমরা এদিকে লিখি, দেখেন তাহলে ইজিলি বুঝতে পারবেন। যেমন ডিগ্রির সাথে পড়বেন হচ্ছে অর্ডার, এটা বলা আছে 2-14-তে, মিলায় পড়তে হবে দুটো একসাথে। তারপরে ডিগ্রি হোল্ডারের সাথে পড়বেন হচ্ছে জাজমেন্ট ডেটর 2-10-এ, যার বিরুদ্ধে হচ্ছে ডিগ্রিটা দেওয়া হয় সে হচ্ছে জাজমেন্ট ডেটর। তারপরে 2-9-এ পড়বেন হচ্ছে জাজমেন্ট রায়টা পড়তে হবে।
জাজমেন্ট। তাহলে তিনটা একসাথে, ঠিক আছে? কি কোন তিনটা? ডিগ্রি হোল্ডার যার পক্ষে ডিগ্রিটা দেওয়া হয়, আর জাজমেন্ট ডেটর হচ্ছে যার বিপক্ষে ডিগ্রিটা দেওয়া হয়। আর জাজমেন্টটা কি দেখেন, এটা হচ্ছে আপনার রায়, রিজনিং শো করে যেগুলো দেওয়া হয় সেটাই হচ্ছে জাজমেন্ট। হ্যাঁ, রিজনিং শো করে যেটা দেওয়া হয় সেটাই হচ্ছে জাজমেন্ট। রিজনিং শো করে, এখন কিসের রিজনিং? ডিগ্রিটা কেন দিল, বা হচ্ছে সাক্ষীর বিরুদ্ধে কেন আদেশ দিল, মানে মামলাটা রায় হচ্ছে আপনার বাদী পক্ষে কেন দিল, এগুলো সম্পূর্ণ কারণ শো করে যেটা দেওয়া হয় সেটাই হচ্ছে রায়। আচ্ছা, একটা প্রশ্ন করি, যে জাজমেন্ট আগে দেওয়া হয় না রায় আগে দেওয়া হয়? এটা একটু সকলেই অ্যান্সার দেন। এটা একটু সবাই অ্যান্সার দিবেন, যে জাজমেন্ট আগে দেওয়া হয় না রায় আগে দেওয়া হয়? আগেই গ্রুপে যুক্ত হয়ে যেতে হবে, মানে এখানে লাইভ হবে, ক্লাসগুলা সরাসরি দেখতে পারবেন। কেটে গেলে আপনি আবার এই ক্লাসগুলো থেকে যাবে অটোমেটিক্যালি, পরে আবার দেখে নিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, কি বলছিলাম, যে জাজমেন্ট আগে হয় না রায় আগে হয়? সরি, মানে জাজমেন্ট আগে হয় না ডিগ্রি আগে হয়? সো জাজমেন্ট আগে হয়, ডিগ্রিটা পরে হয়। জাজমেন্টের উপরে ভিত্তি করে ডিগ্রিটা পরে হয়, ঠিক আছে? মনে রাখতে হবে। বা রায়ের উপরে ডিপেন্ড করে জাজমেন্টটা, বা রায়ের উপরে ডিপেন্ড করে ডিগ্রিটা প্রস্তুত করা হয় 7 দিনের মধ্যে। আর রায়টা দেওয়া হয় অ্যাট ইনস্ট্যান্ট। এটা মনে রাখতে হবে যে রায় কখন দেওয়া হয়। তো রায়টা হচ্ছে অ্যাট ইনস্ট্যান্ট অথবা ইন ফিউচার ডেট বাট নট এক্সিডিং 7 ডেজ। মানে হচ্ছে যে তৎক্ষণাৎ রায়টা দেওয়া হবে, কিন্তু সেটা ইন ফিউচার ডেটেও দেওয়া যাবে, কিন্তু সেটা কখনো কি বলে যে 7 দিনের বেশি অতিক্রম করবে না। আচ্ছা, তারপর হচ্ছে আরেকটা সংজ্ঞা পড়তে হবে, সেটা হচ্ছে 2-8 জাজ। যারা জাজ হবেন, জুডিশিয়ারি দিবেন, হ্যাঁ। সো জাজের বিষয়ে কোথায় বলা আছে, আপনাদের বিষয়ে কোথায় বলা আছে? মনে করবেন আপনারা এখনই জাজ হয়ে গেছেন, কনফিডেন্ট বেশি পাবেন, হ্যাঁ। সো এই জন্য বললাম যে আপনাদের বিষয়ে কোথায় বলা আছে, 2-8-এ। আচ্ছা, এখন জাজের বিষয়ে বললাম, তাহলে তো উকিল শব্দের বিষয়ে বলতে হবে, নাহলে তো তারা মাইন্ড করবে। সো উকিল শব্দের বিষয়ে বলা আছে 2-15-তে, প্লিডার। হ্যাঁ, আর তার সাথে হচ্ছে গভর্নমেন্ট প্লিডার, জিপি, এটা বলা আছে 2-7-এ। জিপি যাকে বলে গভর্নমেন্ট প্লিডার, সরকারি উকিল। আচ্ছা, আমরা পিপি কে সবাই চিনি, পাবলিক প্রসিকিউটর, কিন্তু জিপি কে আমরা কেউ চিনি না। তো জিপি হচ্ছে গভর্নমেন্ট প্লিডার, মানে হচ্ছে আপনার যেহেতু দেওয়ানি আইন পড়তেছি, দেওয়ানি মামলায় যে হচ্ছে সরকারি উকিল তাকে গভর্নমেন্ট প্লিডার বলা হয়, বা সংক্ষেপে জিপি বলা হয়। আর ফৌজদারি মামলায় যে সরকারি উকিল তাকে পিপি বলা হয়, বা পাবলিক প্রসিকিউটর বলা হয়। এই হচ্ছে নিয়ম। তারপরে 2-8 পড়বেন, 2-7, 2-17 পড়বেন, 2-14 তো বললাম, 2-10 বলছি, 2-11 পড়বেন, লিগাল রিপ্রেজেন্টেটিভ, বৈধ প্রতিনিধি, এগুলো পড়তে হবে 2-11। তারপর হচ্ছে 2-12 পড়তে হবে, তারপরে 2-13 পড়তে হবে, 14 বললাম, 15 তো বলছি। আচ্ছা দেখেন 2-12টা একটু দেখি। 12 এটাকে বলা হচ্ছে আপনার মিন প্রফিট, MESNE, মিন প্রফিট। মিন প্রফিট, ঠিক আছে? এটা মিনস না, অনেকে মিনস বলে, তো এই এসটা উজ্জ্ব থাকবে, মিন প্রফিট হবে, মিন। সেই মিন প্রফিটটা 2-12-তে বলা আছে। আচ্ছা, এখন দেখেন এই মিন প্রফিটটা হচ্ছে 3টা বিষয় এখানে থাকবে, এটাকে বাংলায় বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন মুনাফা। এখন এই মিন প্রফিটের মধ্যে কি কি থাকবে দেখেন, প্রথমে হচ্ছে বিষয়গুলো লেখেন, ইলিগালি ডিসপোজড, তারপরে 2 নাম্বার হচ্ছে গেইন প্রফিট ন্যাচারালি, গেইন প্রফিট ন্যাচারালি। অ্যান্ড 3 নাম্বার হচ্ছে নো ইমপ্রুভমেন্ট উইথ অর উইদাউট ইন্টারেস্ট, নো ইমপ্রুভমেন্ট উইথ or without interest।
আচ্ছা, বিষয়টা বুঝছেন। এখানে বলছে যে শর্তগুলো আর কি, এটা কন্ডিশন। তো প্রথম যেই শর্তটা এটা হচ্ছে ইলিগালি ডিসপোজড, আপনাকে অবৈধভাবে বেদখল করা হবে। অ্যান্ড গেইন প্রফিট ন্যাচারালি, অবৈধভাবে বেদখল করে যে প্রফিটটা অর্জন করবে সেটা হচ্ছে ন্যাচারালি, প্রাকৃতিকভাবে প্রফিটটা অর্জন করবে, গেইন প্রফিট ন্যাচারালি। আচ্ছা, এখন তারপরে লাস্ট ওয়ান বলছে নো ইমপ্রুভমেন্ট উইথ অর উইদাউট ইন্টারেস্ট। এখানে কোনো টাকা পয়সা খরচ করে বা আপনি ইন্টারেস্ট খরচ করে, ইন্টারেস্ট দিয়ে আপনি কোনো ইমপ্রুভ করবেন না, ঠিক আছে। সো সেটা হবে হচ্ছে মেন প্রফিট। এর বিপরীত যদি হয় তাহলে সেটা মেন প্রফিট হবে না। তো বিষয়টা বুঝছেন যে ইলিগালি ডিসপোজড, আপনাকে অবৈধভাবে বেদখল করা হবে। 2 নম্বর হচ্ছে গেইন প্রফিট ন্যাচারালি, প্রাকৃতিকভাবে হচ্ছে ওই প্রফিটটা অর্জন করা হবে। তো এটাকে সহজ বাংলা ভাষায় বলতে গেলে যে অবৈধভাবে বেদখল করে প্রাকৃতিকভাবে লাভ, ঠিক আছে। এটা মনে রাখতে হবে যে অবৈধভাবে বেদখল করে প্রাকৃতিকভাবে লাভ, এটাই হচ্ছে মেন প্রফিট, অবৈধভাবে বেদখল করে প্রাকৃতিকভাবে লাভ। সো আপনি অবৈধভাবে ব্যক্তিকে বেদখল করবেন এবং যেই ইন্টারেস্টটা আসবে, লাভটা আসবে সেটা প্রাকৃতিকভাবে। সেখানে যদি আপনি টাকা পয়সা ইনভেস্ট করে, যেমন আপনি টাকা পয়সা ইনভেস্ট করে গাছ লাগাইছেন, সেই গাছে হচ্ছে আম গাছ হয়েছে, আম হয়েছে, সেই আম পেরে আপনি বিক্রি করছেন, খাইছেন। তো এখন এটা মেন প্রফিট হবে কি না? হবে না, কারণ এখানে আপনি টাকা পয়সা ইনভেস্ট করে, কিছু আম গাছ তো প্রাকৃতিকভাবে হয়ে যায়, আবার কিছু আছে হচ্ছে টাকা পয়সা খরচ করে চারা লাগাইতে হয় বা ওটার পিছনে সময় দিতে হয় বা করতে হয়, ইনভেস্ট করতে হয়। এখন একটা প্রশ্ন করি, যেমন হচ্ছে এক্স হচ্ছে ওয়াইকে বেদখল করছে, হ্যাঁ, বেদখল করে ওয়াই হচ্ছে সেখানে বাড়ি নির্মাণ করছে, বাড়ি। আর এই বাড়ি নির্মাণ করে সেই বাড়ি থেকে যে ভাড়া আসছে, এই ভাড়াটাকে মেন প্রফিট হবে কি না? বুঝেন বিষয়টা। এক্স হচ্ছে ওয়াইকে বেদখল করছে, অ্যান্ড ওয়াই হচ্ছে বেদখল করে ওই জায়গায় বাড়ি নির্মাণ করছে। এখন ওই বাড়িটা কি মেন প্রফিটের আওতাভুক্ত হবে কিনা? বাড়ির থেকে যে ভাড়াটা পাইছে ওই ভাড়াটা মেন প্রফিটের আওতাভুক্ত হবে কিনা? এটা একটু সকলেই অ্যান্সার দিবেন, ইয়েস অর নো। মানে বাড়ি ভাড়াটা মেন প্রফিটের আওতাভুক্ত হবে কিনা এটা একটু বলতে হবে সবাইকে। আচ্ছা, এটা হবে না, কারণ কি এইখানে ইন্টারেস্ট, মানে বাড়ি তো নির্মাণ করছে, বাড়ি তো আর প্রাকৃতিকভাবে হয় না, হয় নাকি প্রাকৃতিকভাবে হয় বলেন তো? হয় না। সো বাড়িটা যেহেতু প্রাকৃতিকভাবে হয় না, এটা টাকা পয়সা খরচ করে নির্মাণ করছে, সো এখানে হবে না। নো ইমপ্রুভমেন্ট, নো ইমপ্রুভমেন্ট উইথ আর উইথাউট ইন্টারেস্ট, মানে এখানে কোনো ইমপ্রুভমেন্ট, টাকা পয়সা খরচ করা যাবে না। আচ্ছা, এটা আরেকটু ক্লিয়ার করি যে মেন প্রফিটটা অ্যাকচুয়ালি কি। দেখেন যে এটা হচ্ছে যে এক্স হচ্ছে ধরেন একটা সম্পত্তির মালিক, তাকে হচ্ছে ওয়াই বেদখল করছে। কারণ বেদখল করছে, এক্স বেদখল হয়ে গেছে। এখন এক্স মামলা করবে কার বিরুদ্ধে? ওয়াইয়ের বিরুদ্ধে। এখন মামলা করলে তো আর একদিনে শেষ হয়ে যায় না। মামলাটা সিভিল মামলা, বাংলাদেশের প্রেক্ষাপটে বছরের পর বছর চলতে থাকে, 5 বছর 7 বছর 10 বছর চলতে থাকে। এখন একটা পর্যায়ে দেখা গেল যে এই জমিটার আসল মালিক হচ্ছে এক্স, তার পক্ষে আদালত রায় দিল। এখন এই 5 বছর ধরে মামলাটা চলছে। এখন এই 5 বছর মামলা চলাকালীন সময় তো ওয়াই দখলে ছিল। এখন ওয়াই হচ্ছে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, লিচু গাছ, বাঁশঝাড়, এগুলো থেকে প্রাকৃতিকভাবে এগুলো গড়ে উঠছে এবং এগুলো বিক্রি করে সে টাকা পাইছে। অ্যান্ড ওই যে 5 বছরে যে টাকাটা পাইছিল বা যে লাভটা পাইছিল সেটা সুদ সহ জায়গাটা তো ফেরত দিতেই হবে এবং সুদ সহ ওই টাকাটাও ফেরত দিতে হবে। এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন মুনাফা, ঠিক আছে। এখন এইখানে যদি আবার ওয়াই এরকম হইতো যে বাড়ি নির্মাণ করছে বা হচ্ছে কিছু একটা নির্মাণ করছে টাকা পয়সা খরচ করে, বা হচ্ছে ফসল ফলাইছে টাকা পয়সা খরচ করে, সার কীটনাশক দিয়ে, এইগুলো কিন্তু মেন প্রফিটের আওতাভুক্ত হবে না। যেই সম্পত্তি পাক, এক্স যদি সম্পত্তি পায় তাহলে এগুলা মেন প্রফিটের আওতাভুক্ত হবে না, কারণ এগুলো তার পরিশ্রমের ফসল বা তার টাকা পয়সা ইনভেস্ট করে সে এটা লাভ করে নিছে। সো এইভাবে প্রবলেমেটিক প্রশ্ন এখান থেকে এসে থাকে, মেন প্রফিট থেকে। সো এটা পড়তে হবে আপনাদেরকে, অ্যান্ড এটা হচ্ছে একটু এক্সপ্লেন করেই পড়তে হবে, কারণ এখান থেকে রিটেনও প্রশ্ন থাকে, প্রবলেমেটিক এমসিকিউতে প্রশ্ন থাকে। এই যে আমি যে এক্স ওয়াই দিয়ে যেই ইটা দিলাম বাড়ি নির্মাণের বিষয়, এটা কিন্তু এমসিকিউতে ছিল এক্সেল দিয়ে, ঠিক আছে। আপনারা প্রশ্নটা দেখবেন বিগত সালে আইনবিদ্যা এমসিকিউতে, যারা আপডেট বইটা নিয়েছেন তারা এখানে দেখবেন। সকলে আইনবিদ্যা এমসিকিউ যে আমার যে বইটা আছে সেটা আপডেট ভার্সন সংগ্রহ করবেন, সাথে মডেল টেস্ট এবং রিটেন, ঠিক আছে। আপনারা এমসিকিউর সাথে রিটেন মিলায় পড়বেন, তার সাথে হচ্ছে মডেল টেস্ট দিবেন। আর বিজিএস সলিউশনটা তো যারা বিজিএস দিবেন তারা নেবেন, বা যারা না দিবেন তারাও নিতে পারেন বিজিএস সলিউশনটা, কারণ সংবিধান জানাটা সবার জন্য গুরুত্বপূর্ণ। শিশু আইন, নারী শিশু আইন, তারপর হচ্ছে আপনার স্পেশাল পাওয়ারস অ্যাক্ট,
মুসলিম আইন, এগুলো তো জানাটা সবার জন্যই প্রয়োজন, যারা আইনের স্টুডেন্ট বা যারা আইনজীবী হবেন। আচ্ছা, তারপরে 2-13 পড়বেন মুভেবল প্রপার্টি। 2-13 পড়বেন মুভএবল প্রপার্টি। এই সংজ্ঞাগুলোই পড়তে হবে। আমি সংজ্ঞাগুলা কোন কোন সংজ্ঞাগুলো পড়বেন দেখেন। প্রথমে হচ্ছে কোডের বিষয় পড়বেন। আমি একটু মেমোরাইজেশন দিচ্ছি যে কোড 2-1 ছিল কোড হচ্ছে বিধিগুলো কে প্রণয়ন করবে? বিধি প্রণয়ন কমিটি থাকবে 122 ধারা অনুযায়ী। এবং এই বিধি যেমন হচ্ছে আদেশগুলো হচ্ছে আপনার সংশোধন করে হচ্ছে জাতীয় আদেশগুলো সংশোধন করে সুপ্রিম কোর্ট, আর যে ধারাগুলো আছে এগুলো সংশোধন করে জাতীয় সংসদ, পার্লামেন্ট। তারপরে 2-2 পড়তে হবে। 2-2 আছে হচ্ছে ডিক্রিটা হচ্ছে একটা আদালতের আনুষ্ঠানিক সিদ্ধান্ত যেটা দ্বারা পার্টির অধিকার চূড়ান্তভাবে নিশ্চিত হয়। তারপরে অর্ডার পড়বেন 2-14-তে, এটা বলা আছে হচ্ছে যাহা ডিক্রি নয় তাহাই অর্ডার। আর অর্ডার হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে অ্যাপিলেবল আর একটা হচ্ছে নন অ্যাপিলেবল। তারপরে পড়তে হবে হচ্ছে আপনার কি বলে যে 2-2 পরে পড়বেন 2-7 পড়বেন, যেখানে হচ্ছে আপনার কি বলে যে গভর্নমেন্ট প্লিডার সম্পর্কে ছিল, জিপি। হ্যাঁ, তারপরে 2-8 পড়বেন জাজ সম্পর্কে। তো জাজটা হচ্ছে প্রিজাইডিং অফিসার অফ দ্য সিভিল কোর্ট, সেই হচ্ছে জাজ। তারপরে 2-9 পড়বেন জাজমেন্ট, যেটা হচ্ছে রায়। সো রিজনিং শো করে যেটা দেওয়া হয় সেটাই হচ্ছে রায়, এবং সবসময় রায়টা আগে দেওয়া হয়, ডিক্রিটা পরে দেওয়া হয়। ফাইনালি যেটা বলা হয়, ঠিক আছে, ডিক্রির আগে রিজনিং শো করে, সেটাই হচ্ছে রায়। তারপর হচ্ছে 2-10 পড়বেন জাজমেন্ট। আচ্ছা, 2-3 পড়তে বলিনি, 2-3ও পড়বেন ডিগ্রি হোল্ডার, যার পক্ষে ডিগ্রিটা দেওয়া হয়। তারপরে 2-10 পড়বেন জাজমেন্ট ডেটর, যার বিপক্ষে ডিগ্রিটা দেওয়া হয়। তারপরে 2-11 পড়বেন লিগাল রিপ্রেজেন্টেটিভ। তারপরে 2-12 পড়বেন মেইন প্রফিট। তারপরে 2-13 পড়বেন মুভেবল প্রপার্টি। সো মুভেবল প্রপার্টির বিষয়ে একটু বলি। এটা হচ্ছে বাড়ন্ত ফসল, সিপিসি অনুযায়ী মুভেবল প্রপার্টি বুঝাইছে হচ্ছে বাড়ন্ত ফসলকে, গ্রোয়িং ক্রপস, বাড়ন্ত ফসল, যেমন ধান, গম, এগুলা কি মুভেবল প্রপার্টি কিনা? কিন্তু সিপিসি নর্মালি এগুলো মুভেবল না, কিন্তু সিপিসি অনুযায়ী যেগুলো বাড়ন্ত ফসল সেগুলো হচ্ছে মুভেবল প্রপার্টি, গ্রোয়িং ক্রপস। আচ্ছা, মুভেবল প্রপার্টির সংজ্ঞা আরও যে জায়গায় দেওয়া আছে, প্যানাল কোডের 22 ধারায় দেওয়া আছে। তারপর হচ্ছে আপনার রেজিস্ট্রেশন অ্যাক্টের 2-9 বলা আছে। তারপর হচ্ছে জেনারেল ক্লজেস অ্যাক্টের 3-34 ধারায় বলা আছে। হ্যাঁ, আর সিপিসি হচ্ছে 2-13-তে বলা আছে। আচ্ছা, 2-13 পর হচ্ছে 2-15 পড়বেন প্লিডার মানে উকিল সম্পর্কে। তারপরে 2-17 পড়বেন পাবলিক সার্ভেন্ট। আর 2-18 হচ্ছে রুলস, বিধিমালা। দেখেন কোর্ট, এটা হচ্ছে আদালত। দেখেন সিপিসিতেও নাই, সিআরপিসিতেও নয়, প্যানাল কোডেও নয়। এটা বলা আছে সিভিল কোর্টস অ্যাক্ট 1887-এর সেকশন 3-তে। এখানে হচ্ছে এই কোডটা যে 5 প্রকার, সিভিল কোডটা যে 5 প্রকার, হ্যাঁ, এটা হচ্ছে আপনার সেকশন 3-তে বলা আছে কোন আইনের? সিভিল কোর্টস অ্যাক্ট 1887-এর। তো সিভিল কোডটা হচ্ছে 5 প্রকার। দেখেন প্রথমত হচ্ছে আমরা নিচ থেকে শুরু করব। অ্যাসিস্ট্যান্ট জাজ লিখে ফেলবেন সবাই। এটার সাথে আমরা পিকুনিয়ারি জুরিডিকশনটাও দেখব। তারপরে 2 নম্বরে লিখবেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ, ডিস্ট্রিক্ট জাজ। এই হচ্ছে আপনার 5 প্রকার সিভিল কোড, যে 5 প্রকার। প্রথমে বললাম অ্যাসিস্ট্যান্ট জাজ, তারপর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ, তারপর হচ্ছে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, তারপর হচ্ছে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, অ্যান্ড ফাইনাল হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ। এখন দেখেন ওনাদের পিকুনিয়ারি জুরিডিকশনটা দেখব। সো প্রথমে হচ্ছে আপনার অ্যাসিস্ট্যান্ট জাজ। সো প্রথমে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট জাজ 1 টাকা থেকে 15 লক্ষ টাকা, 15 লাখ, এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট জাজ। তারপরে কি আছে? সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ। দেখেন ওনার হচ্ছে 15 লক্ষ 1 টাকা থেকে 25 লক্ষ টাকা। তারপর কি আছে? জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ। ওনার জুরিডিকশনটা হচ্ছে 25 লক্ষ
টাকা থেকে আনলিমিটেড। বলা হয় আদি এখতিয়ার সম্পন্ন আদালত, ঠিক আছে, আদি এখতিয়ার সম্পন্ন বা অরিজিনাল জুরিডিকশন। আদি এখতিয়ার সম্পন্ন আদালত মানে হচ্ছে আপনার মূল যে এখতিয়ার আছে বা অরিজিনাল যে জুরিডিকশন আছে ওনার হচ্ছে এই যে 3টা কোর্ট। সো দেখেন অ্যাসিস্ট্যান্ট জাজের পিকুনিয়ারি জুরিডিকশন হচ্ছে 1 টাকা থেকে 15 লক্ষ, তারপরে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজের হচ্ছে 15 লক্ষ 1 টাকা থেকে 25 লক্ষ, তারপর হচ্ছে আপনার জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজের আছে 25 লক্ষ 1 টাকা থেকে আনলিমিটেড, ঠিক আছে। আর এটা হচ্ছে 2021 সাল থেকে আপনার এই যে সিভিল কোর্টস অ্যাক্ট আছে এই আইনের মাধ্যমে আপনার এটা কার্যকর হয়। এটা সংশোধন হয় 2017 সালে। এর আগে হচ্ছে আপনার যেমন অ্যাসিস্ট্যান্ট জাজের এই ছিল হচ্ছে আপনার কত কি বলে যে 1 টাকা থেকে 2 লক্ষ, মানে 21 সালের আগে যেটা কার্যকর ছিল। তারপর 2 লক্ষ 1 টাকা থেকে ছিল হচ্ছে আপনার 4 লক্ষ, না 4 লক্ষ থেকে আনলিমিটেড হচ্ছে এটা ছিল হচ্ছে অনেক কম ছিল আর কি, এখনও কম। আচ্ছা, এখন আপনারা অ্যান্সার দিবেন যে 17 লক্ষ টাকার মামলা আপনি কোথায় দায়ের করবেন, এটা না দেখে সবাই অ্যান্সার দিবেন। এই 17 লক্ষ টাকার মামলা আপনি কোথায় দায়ের করবেন। তারপর হচ্ছে 21 কোটি টাকার মামলা কোথায় দায়ের করবেন, এই দুইটা অ্যান্সার দিবেন। এই দুইটা জিনিস সকলে অ্যান্সার দেবেন। 17 লক্ষ টাকার মামলা কোথায় দায়ের করবেন, 21 কোটি টাকার মামলা কোথায় দায়ের করবেন। মুছে দিলাম। দেখেন 17 লক্ষ টাকার মামলা দায়ের করবেন কোথায়, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজের কাছে 17 লাখ। তাহলে উনি যাবে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট। আর 21 কোটি টাকার মামলা জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজের কাছে যাবে, ঠিক আছে।